কি অদ্ভুত না? কিরকম একটা ভেতরে ভেতরে প্রচুর ফাটল, যে ফাটলগুলো একটা যে কোনো সময় একটু চাপ পড়বে আর গুঁড়ো গুঁড়ো করে পুরো 4-5টা ভিতটাকেই ভেঙে দেবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। আরেকটা জিনিস মনে হচ্ছে জানেন তো, দেখুন অতীতে মানে এই রকম ঘটনাটা 2011-র পর যখন বামপন্থীরা বিভিন্ন জায়গায় মারধরও খেয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন, তখনও কিন্তু হয়তো বাম ভোট বহুলাংশে একদম যারা তৃণমূল স্তরের বামপন্থী তাদের ভোটগুলো বিজেপিতে গেছিল, হয়তো তারা আশ্রয় চেয়েছিলেন, হয়তো তারা ভেবেছিলেন কোনো আক্রমণ থেকে তাদের রক্ষা করার ক্ষমতা এখন তাদের নেতাদের নেই, সেই ক্ষমতা হয়তো বিজেপির আছে, সেই জন্যই বাম ভোটগুলো সব রামে গেছিল। কিন্তু তৎসত্ত্বেও ওই রেজ্জাক মোল্লার মতো একজন দুজন ছাড়া বাকি কাউকে তাদের কিন্তু দল বদল করতে দেখা যায়নি। এবং দ্বিতীয়ত এই বামপন্থীদের ইতিহাস মানে এখানে সিপিআইএম ধরলে বা অবিভক্ত কমিউনিস্ট পার্টির থেকে যদি ধরেন, তাহলে অতীতে এরকম অসংখ্য মানুষ রয়েছেন যারা কিন্তু দলের ভেতরে এই অভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়ে উঠতে পারেননি, ভুঁড়ি ভুঁড়িও এরকম উদাহরণ রয়েছে। কিন্তু এইভাবে প্রকাশ্যে মুখ খুলে এইভাবে দলের বিরুদ্ধে তোপ দেখেছেন, এটা কিন্তু খুব বেশি দেখা যায়নি। কিছু কিছু ভেঙে বেরিয়ে গিয়ে সাইফুদ্দিন চৌধুরীরা বা সমীর পুততুণ্ডরা তার আলাদা দল পিডিএস অবধি গঠন করেছেন, কিন্তু তারপরেও ব্যক্তি আক্রমণ বা সেটা সরাসরি এইভাবে দলকে ভেঙে দেওয়ার মতো একটা অন্য দলের হয়ে, অন্য একটা সম্পূর্ণ ভিন্ন প্রতিপক্ষ দলের হয়ে কথা বলা, এইটা কিন্তু চট করে দেখা যায়। সুতরাং এইটাও কিন্তু খুব উল্লেখযোগ্য একটা পট পরিবর্তন এবং পরিস্থিতির পরিবর্তন, মানসিকতার পরিবর্তন কিনা সেটাও হয়তো বোঝা যাবে পরবর্তী ক্ষেত্রে। কিন্তু এটা ঘটনা ওই যে বললাম না, যেটা সোশ্যাল মিডিয়ায় একটা যেটা একদম একটা রঙ্গরসিকতা হয়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যে হারে কথা হচ্ছে যে বামপন্থী নেতাদের নিয়ে যাওয়া হবে তৃণমূলে, এবং তারা যদি সত্যিই ভোটে দাঁড়ান হয়তো দেখা যাবে যে অষ্টম বামফ্রন্ট সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হয়ে গেল। এই কথাটার মধ্যেও কিন্তু একটা জটিল এবং ইঙ্গিতপূর্ণ রাজনৈতিক সমীকরণ আছে, সেটাও খেয়াল করে দেখবেন।